ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব উইলিয়াম বাটলার ইয়েটসের এ প্রেয়ার ফর মাই ডটার পয়েমটি নিয়ে। যে পয়েমটি কবি তার মেয়েকে উদ্দেশ্য করে লিখেছেন। কবির মেয়ে জন্মগ্রহণ করেছেন 1919 সালে, যখন প্রথম বিশ্বযুদ্ধটা শেষ হয়েছিল, কিন্তু এখনও যুদ্ধের আভাস লেগেই আছে। আর এই সময় কবির মেয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং কবির মেয়ের ভবিষ্যতের অনিশ্চয়তার জন্য কবি এই কবিতাটা লিখেছেন। উইলিয়াম বাটলার নোবেল প্রাইজ পেয়েছে 1923 সালে। চলুন আমরা কবিতাটি পড়ে নিই। কবিতাটি অনেক বড়। ওয়ান্স মোর দ্য স্টর্ম ইজ হোলিং, ওয়ান্স মোর আরও একবার, দ্য স্টর্ম ইজ হোলিং, ঝড়ের গর্জনের হাফিট এবং অর্ধ ডাকা। আন্ডার দিস ক্রাডেলহুড, ক্রাডেলহুড অর্থ হলো দোলনার ডাকনা, দোলনার ডাকনার নিচে, অ্যান্ড কভার লিড এবং অর্ধ ডাকা। মাই চাইল্ড স্লিপস অন, আমার শিশু বাচ্চা ঘুমিয়ে আছে। দেয়ার ইজ নো অবস্টাকেল, এখানেও কোনো বাধা নেই, বাট গ্রেগরিজ উড অ্যান্ড ওয়ান বেয়ার হিল, শুধু গ্রেগরি বন এবং একটি জীর্ণ পাহাড় ছাড়া। গ্রেগরি হলো তার প্রাক্তন প্রেমিকের নাম। ওয়ার বাই দ্য হিস্ট্রিক, হিস্ট্রিক মানে হচ্ছে খড়ের গাদা, যেখানে খড়ের গাদা, অ্যান্ড রুফ লিভেনিং ওয়াইন, খড়ের গাদা এবং ছাদ ছোঁয়া বাতাসের শব্দ। মানে এতই এতই যুদ্ধের আভাস, এতই ভয়ঙ্কর একটা পরিস্থিতি নিয়ে কবিতা লিখেছেন যে চারদিকে শুধু শস্য শব্দ। ব্রেড অন দ্য আটলান্টিক, যা আটলান্টিক সাগর থেকে উৎপত্তি লাভ করেছে, ক্যান বে স্ট্রেট, এদিকে অবস্থান নিতে পারে। অ্যান্ড ফর অ্যান আওয়ার আই হ্যাভ ওয়াকড অ্যান্ড প্রেড, আমি 1 ঘন্টা ধরে হাঁটছি এবং প্রার্থনা করছি। বিকজ অফ দ্য গ্রেট গ্লোম, কারণ বিষণ্ণতা, দ্যাট ইজ ইন মাই মাইন্ড, আমার মনের ভিতরে। আসলে প্রকৃতপক্ষে সেখানে কোনো জ্বরই হচ্ছিল না, এর সবই হলো কবির মনের ভিতর গোলম, এক বিষণ্ণতা, এক চিন্তা তার মেয়েকে নিয়ে। আই হ্যাভ ওয়াকড, আমি হাঁটছি, অ্যান্ড প্রেড, প্রার্থনা করছি, ফর দিস ইয়াং চাইল্ড, এই শিশু বাচ্চাটির জন্য, অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে। অ্যান্ড হার্ড দ্য সি ওয়াইন্ড স্কিম আপন দ্য টাওয়ার, এবং সমুদ্র হতে উৎপত্তি বাতাস যে টাওয়ারের সাথে লেগে সরস শব্দ করছে, সেই শব্দটা শুনতে পাচ্ছি। অ্যান্ড আন্ডার দ্য আর্চেস, আর্চেস অর্থ ফাঁকা স্থান, অফ দ্য ব্রিজ, ব্রিজের ফাঁপা স্থান থেকে সেই শব্দটা আসছে। অ্যান্ড স্ক্রিম, এবং জ্বর। ইন দ্য এলমস, এলমস হলো একটা গাছের নাম। ইন দ্য এলমস অ্যাবভ দ্য ফ্লোরেড স্ট্রিম, এবং ঝড়ের বাতাসটা এলম গাছের ডগায় লেগেও শব্দ হচ্ছে। ইমাজিং ইন এক্সাইটেড রিভারি, আমি দিবা স্বপ্ন বিভোর হয়ে, দ্যাট দ্য ফিউচার ইয়ার্স হ্যাড কাম, ভবিষ্যতের দিনগুলো খুবই তাড়াতাড়ি আসছে। ডান্সিং, নৃত্য করছে, টু আ ফ্রেঞ্জি ড্রাম, ফ্রেঞ্জি ড্রাম মানে হচ্ছে যুদ্ধের ধামাদার শব্দের তালে তালে নাচছে যে ঝড়টা। আউট অফ দ্য মার্ডারিয়াস, খুনি, ইনোসেন্স, নিষ্পাপ, অফ দ্য সি, খুনি নিষ্পাপ নদীটা, সাগরটা। এখানে বলা হচ্ছে যে ওই সাগরটা স্ট্রম উৎপন্ন করে, বা এই জন্য ওটাকে মার্ডারিয়াস বলা হচ্ছে, আবার ইনোসেন্সও বলা হচ্ছে। মে শি বি গ্রান্টেড, এখানে কবিতার মেয়ের কথা বলছে যে মে শি বি গ্রান্টেড বিউটি, সে সুন্দরী হোক, অ্যান্ড ইয়েট নট, তবে অত বেশি সুন্দরী হোক না। এখানে কবি একটা সুন্দরী মেয়েদের খারাপ দিক তুলে ধরেছেন। প্রথম কবিতার মেয়ের জন্য প্রে করেছেন, এবং তারপর পরেরগুলোতে কবি সুন্দরের খারাপ দিকগুলো তুলে ধরেছেন এবং তার মেয়ের জন্য প্রার্থনা করছেন সে যেন কোনো অত বেশি সুন্দর না হয়। চলুন আমরা পড়লেই বুঝতে পারবো। মে শি বি গ্রান্টেড, সে গ্রান্টেড বিউটি, সে সুন্দরী হোক, অ্যান্ড ইয়েট নট, অতটাও নয়, বিউটি টু মেক আ স্ট্রেঞ্জার আই ডিস্টর্ট মানে হচ্ছে ঝাঁঝালো করা, ধাঁধিয়ে দেওয়া। সৌন্দর্য একজন পথিকের চোখ ধাঁধিয়ে দেয়, অর হার্টস, অথবা তাকে, মানে যার সৌন্দর্য তাকে, বিফোর আ লুকিং গ্লাস ফর সাস, মানে সে যখন আয়নাতে তাকাবে তখন নিজের চোখও ধাঁধিয়ে যায়, সে এত কেন সুন্দর। ফরসাস, কারণ এমনই, বিং মেড বিউটিফুল ওভারমাচ, কারণ সে এতটাই অধিক সুন্দরী। কনসিডার বিউটি, অতিরিক্ত সুন্দর, আর সাফিসিয়েন্ট ইন্ড, ধ্বংস আনে বলে বিবেচিত হয়। তারপর কি লস ন্যাচারাল কাইন্ডনেস অ্যান্ড মেবি, লস ন্যাচারাল কাইন্ডনেস, দয়া হারায়, অ্যান্ড মেবি, সম্ভবত হারায়। সুন্দরী মেয়েরা যে তাদের জীবনের শেষটা খারাপ হয়, তারপর যে তাদের জীবন থেকে দয়া হারা, ওইটা বলা হচ্ছে। দ্য হার্ট রিভিলিং ইন্টিমেসি, হৃদয় প্রকাশের আন্তরিকতা। দ্যাট চুজেস রাইট, যারা সঠিক নির্বাচন করে। অ্যান্ড নেভার ফাইন্ড আ ফ্রেন্ড, এবং জীবনের শেষে কোনো বন্ধুই খুঁজে পায় না। এখানে সুন্দরী মেয়েরা যে তারা ভালো ডিসিশন নিতে পারে না এবং সর্বশেষে তারা সত্যিকারের বন্ধু কাউকে খুঁজে পায় না, এটাই বলা হচ্ছে।
হেলেন বিং চুজেন ফ্রম লাইফ ফ্ল্যাট অ্যান্ড ডুল। হেলেন হচ্ছে দ্য ইলিয়াড মহাকাব্যের নায়িকা, যিনি সম্পত্তির লোভে বৃদ্ধ রাজাকে বিয়ে করেন। পরে তিনি ট্রয়ের রাজপুত্র প্যারিসের সাথে পালিয়ে যান। ওই কথাটাই বলছেন। হেলেন বিং চুজেন ফাউন্ড লাইফ ফ্ল্যাট অ্যান্ড ডুল। হেলেন তার জীবনে খুঁজে পেয়েছিল অসারতা। ফ্ল্যাট অ্যান্ড ডুল মানে হচ্ছে অসারতা। অ্যান্ড লেটার হ্যাড মাস্ট ট্রাভেল ফ্রম আ ফুল, এবং বোকার সাথে পালিয়ে অধিক যন্ত্রণা। While that great queen, যেখানে মহারানী, দ্য রোজ অফ দ্য আউট অফ দ্য স্প্রিং, যিনি সমুদ্রের ফেনাতে জন্ম নিয়েছিলেন, বিং ফাদারলেস কুড হ্যাভ আর ওয়ে, বা পিতৃহীন হওয়ায় চলতে নিজের উদাসীন ইচ্ছায়। ইট চুজ আ ব্যান্ডিলেড স্মিথ ফর আ ম্যান, নিজের জন্য খুঁজে পেয়েছেন এক ল্যাংড়া কর্মকারকে। তারপর থেকে ইট ইজ সার্টেন দ্যাট, এখানে ইট ইজ সার্টেন দ্যাট, এটা নিশ্চিত যে ফাইন উমেন ই, সুন্দরী মহিলারা খায় ক্রেজি সালাদ, এক বিশেষ সালাদ উইথ দ্যার মিট, তাদের খাবারের সাথে। এখানে মিট মানে খাবার, মাংস নয়। হোয়ার বাই দ্য হর্ন অফ দ্য প্লেন্টি ইজ আনডন। কবি বোঝাতে চাচ্ছেন যে সুন্দরী মেয়েরা খুবই মানে জীবনের শেষটায় খুবই পছন্দ, তাদের জীবনে ধ্বংস অনিবার্য। এই জন্যই তো যে মহারানী, যিনি সমুদ্রের ফেনাতে জন্মগ্রহণ করেছেন, তিনি শেষ জীবনে এক ল্যাংড়া কর্মকারকে তার জীবনসাথী হিসেবে খুঁজে পেয়েছেন। এবং হেলেন, যিনি দ্য ইলিয়ড মহাকাব্যের নায়িকা, তিনি তিনি ট্রয়ের রাজপুত্র প্যারিসের সাথে পালিয়ে অধিক যন্ত্রণা ভুগছেন। ইন কার্টিসি, ভদ্রতার কথা বলতে গেলে, আই উড হ্যাভ, আমি বলবো, হার চিপলি ল্যান্ড, সে ভালো করে অর্জন করুক। কবি তার মেয়ে সন্তানের জন্য প্রার্থনা করছেন। হার্টস আর নট হ্যাড অ্যাজ আ গিফট বাট হার্টস আর আর্ন, হৃদয় কোনো উপহারের বিষয় নয়, বরং অর্জনের ব্যাপার। আজকে আমি এই প্রেয়ার ফর মাই ডটার কবিতার এতটুকুই পড়াবো। নেক্সট ভিডিওতে এর পরের পার্ট 2 আপলোড করব। এই কবিতাটি জেনারেলি কবির মেয়ে সন্তানকে নিয়ে লেখা, এবং তার প্রাক্তন প্রেমিকটা অনেক বেশি সুন্দরী ছিলেন, যাদেরকে নিয়ে লেখা, যে তারা তাদের জীবনে কিভাবে অসারতা খুঁজে পেয়েছে, কিভাবে তাদের জীবনটা শেষে ধ্বংস করে দিয়েছে, এটাই বোঝাতে চেয়েছেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিবডি।